তৈরি করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, বিপসট, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলো বিশ্বমানের ট্রেনিং প্রদান করে থাকে। এতে বাংলাদেশি সামরিক দিক দিয়ে বেশি লাভবান হয়। বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে যাওয়া কর্মীরা নীতিমালার বাইরেও কিছু কাজ করে থাকে। যেমন লাইবেরিয়াতে যখন মিশন চলে তখন বাংলাদেশি সৈন্যরা সেখানে একটি মার্কেট গড়ে তোলে, সেখানকার লোকজনদের চাষাবাদ শেখায় এবং অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করে, যা প্রকৃতপক্ষেই ভূয়সী প্রশংসার দাবি রাখে। তবে শান্তিরক্ষা মিশন পরিচালনা খুব সহজ বিষয় নয়। কারণ মিশন যেসব দেশে হয় সেখানে যুদ্ধবিরতি অথবা গৃহযুদ্ধ কিংবা সন্ত্রাসবাদ চলে, ফলে অনেক মিশনে বেশ হতাহতের ঘটনাও ঘটে। এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৭৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে ২০০৫ সালে বেনিন বিমান দুর্ঘটনায়, সেখানে একসাথে ১৫ বাংলাদেশি সেনা নিহত হয়। কিন্তু তারপরও বাংলাদেশ বিশ্বশান্তিরক্ষা কার্যক্রমে তার অংশগ্রহণ অব্যাহত রেখেছে। এর মধ্যে দিয়ে বাংলাদেশ বহির্বিশ্বে তার ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বাংলাদেশ জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষা মিশন কার্যক্রমের মাধ্যমে ২৫টি রাষ্ট্রে ৮৩,০০০ জন শান্তিরক্ষী পাঠানোর মাধ্যমে দায়িত্ব পালন করে চলেছে। এই শান্তিরক্ষা কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য মিশনগুলো হল: নামিবিয়াতে ইউএন ট্রানজিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ, ইউএনটিএজি; কম্বোডিয়াতে ইউএন ট্রানজিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ, ইউএনটিএসি; এবং ইউএন মিলিটারি লিয়াজো টিম, ইউএনএমএলটি; সোমালিয়াতে ইউএন অপারেশনস, ইউএনওএসওএম; উগান্ডা রুয়ান্ডাতে ইউএন অবজারভার মিশন, ইউএনওএমইউআর; লাইবেরিয়াতে ইউএন মিশন, ইউএনএমআইএল; হাইতিতে ইউএন মিশন, ইউএনএমআইএইচ; তাজাকিস্তানে ইউএন মিশন আর অবজারভার, ইউএনএমওটি; পশ্চিম সাহারাতে ইউএন মিশন ফর দ্য রেফারেন্ডাম, এমআইএনইউআরএসও; সিয়েরা লিওনে ইউএন অ্যাসিস্ট্যান্স মিশন, ইউএনএএমএসআইএল; কসোভোতে ইউএন মিশন, ইউএনএমআইকে; জর্জিয়াতে ইউএন অবজারভার মিশন, ইউএনওএমআইজি; পূর্ব তিমুরে ইউএন মিশন ইন সাপোর্ট, ইউএনএমআইএসিটি; কঙ্গোতে ইউএন অর্গানাইজেশন মিশন, এমওএনইউসি; কোত দা লুভোরে এবং ইথিওপিয়া ইরিত্রিয়াতে ইউএন। ৫৫ ২০১০ সালের মার্চ মাস পর্যন্ত ১০,৫৭৪ জন সামরিক বাহিনী এবং পুলিশ, শান্তিরক্ষী সদস্যকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত করার মাধ্যমে বাংলাদেশ শান্তিরাম অংশগ্রহণকারী দেশসমূহের তালিকায় শীর্ষে অবস্থান করে এবং ১২টি মিশনে ১১টি রাষ্ট্রে বাংলাদেশের শান্তিরক্ষীরা কর্মরত রয়েছে। বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষীরা দেশের জন্য অন্যতম শীর্ষ বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শক্তি। বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের দায়িত্ববোধ, কর্মনিষ্ঠা এবং দক্ষতা দ্বারা উঁচু মর্যাদায় আসীন হয়েছেন এবং তা বিশ্ববাসীর কাছে স্বীকৃত ও প্রশংসিত হয়েছে। সংকটকালীন সময়ে বিশ্বশান্তিরক্ষায় ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনকালে ৯১ জন বাংলাদেশি শান্তিরক্ষা কর্মী এ পর্যন্ত তাদের জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় ২০০ আর্মড পার্সোনাল ক্যারিয়ার, অস্ত্র ও গোলাবারুদ এবং উল্লেখযোগ্য সংখ্যক যানবাহন নিয়ে তাদের অপারেশন পরিচালনা করছে। বাংলাদেশ নৌবাহিনীর ২টি যুদ্ধজাহাজ ওসমান ও মধুমতি লেবানন এবং ভূমধ্যসাগরীয় এলাকায় সর্বদা টহলের কাজে মোতায়েন ছিল। বাংলাদেশ বিমান বাহিনী বিআর-১৩০ এয়ারক্রাফট, এমআই ও বেল হেলিকপ্টারের মাধ্যমে কঙ্গো ও আইভরি কোস্টে জরুরি সামরিক সরঞ্জামের পরিবহন,
উদ্ধার অভিযান ও ত্রাণ তৎপরতায় দায়িত্ব পালন করেছে। বাংলাদেশ পুলিশের অনেক সদস্য মিশন এলাকার স্থানীয় প্রশাসনকে দাঙ্গা দমনে সহায়তা দিচ্ছে। বিশ্বের বিশৃঙ্খল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করে শান্তি স্থাপনে সাফল্য অর্জন করাও বাংলাদেশ মিশনের শান্তি প্রকল্পের অন্যতম কাজ। শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশি নারী সদস্যদের অংশগ্রহণ সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি মাইলফলক। শান্তিরক্ষা মিশনের দায়িত্বে থাকা কর্মকর্তারা এদেশের নারী শান্তিরক্ষীদের অবদানের ব্যাপক প্রশংসা করেছেন। জাতিসংঘ র্যাঙ্কিং অনুযায়ী 10,172 জন সামরিক সদস্যের অংশগ্রহণের মাধ্যমে এ মুহূর্তে বাংলাদেশ রয়েছে সবার উপরে। 9,630 জন সেনার বহর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। আর 8,996 জন শান্তিরক্ষী নিয়ে ভারতের অবস্থান তৃতীয়। সব মিলিয়ে বিশ্বব্যাপী বর্তমান শান্তিরক্ষা কার্যক্রমে দক্ষিণ এশীয় অঞ্চল থেকেই অংশ নিচ্ছে 40%-এরও বেশি সেনা। ফলে বিশ্বব্যাপী বাংলাদেশের গ্রহণযোগ্যতা বেড়েছে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এটা এক ধরনের সাফল্য। 56 তৃতীয় অধ্যায়, বহুপাক্ষিক সম্পর্ক। বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে বহুপাক্ষিকভাবে সম্পর্ক বজায় রাখা। ভারত পররাষ্ট্রনীতি বাস্তবায়নে যেখানে দ্বিপাক্ষিকতাকে গুরুত্ব দেয়, সেখানে বাংলাদেশ বহুপাক্ষিকতাকে গুরুত্ব দেয়। তবে বাংলাদেশ একই সাথে দ্বিপাক্ষিকতার আলোকেও সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ভারতের সাথে সমস্যা সমাধানে এই দ্বিপাক্ষিকতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শেখ হাসিনার শাসনামলে 2009 বর্তমান আরও যে বিষয়টিকে বাংলাদেশ গুরুত্ব দিয়েছে, তা হচ্ছে উপ-আঞ্চলিক সহযোগিতা। বাংলাদেশ মনে করে উপ-আঞ্চলিক সহযোগিতা বাংলাদেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে ভারতের সাথে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও, যুক্তরাষ্ট্র ও চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক পররাষ্ট্রনীতির একটি উল্লেখযোগ্য দিক। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক একাধিক কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্রের একটি ভূমিকা। বিশেষ করে 5ই জানুয়ারি, 2014 বাংলাদেশে সংসদ নির্বাচনের পর থেকেই যুক্তরাষ্ট্র বারবার সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন দাবি করে আসছে। দ্বিতীয়ত, অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশের অন্যতম পার্টনার। বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সাহায্য ও সহযোগিতা বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সাহায্য করেছে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র ভারতের সাথে একটি কৌশলগত সামরিক সম্পর্কে আবদ্ধ। বাংলাদেশের সাথেও যুক্তরাষ্ট্রের কৌশলগত 57 সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক এই অঞ্চল জঙ্গিবাদ উত্থান রোধ ও সন্ত্রাসবাদ দমনে সাহায্য করছে। সারা দেশের বৈদেশিক নীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে বাংলাদেশের সাথে সবসময় এই সম্পর্ক এত উন্নত ছিল না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তো বাংলাদেশে 1975 সালের আগস্ট পরবর্তী রাজনীতিতে বেশ কয়েকটি সরকার ক্ষমতা পরিচালনা করেছে। এই সরকারগুলোর মধ্যে রাজনীতির প্রশ্নে মতপার্থক্য থাকলেও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নতকরণের নীতির কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ককে বেশ গুরুত্ব দেয় এবং এই দুটো দেশের মাঝে নীতিগত প্রশ্নে মূলত তেমন কোনো দ্বিমত নেই। কোনো বিরোধ।
বরং যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের যুদ্ধে বহুজাতিক বাহিনীর জন্য তার সেনাবাহিনী প্রেরণ করেছিল। একই সাথে পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন স্থানে শান্তিরক্ষায় সেনাবাহিনী পাঠিয়ে কম্পুচিয়া, নামিবিয়া, হাইতি, বসনিয়া, মোজাম্বিক, সিয়েরা লিওন, সুদান ইত্যাদি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মন জয় করতে পেরেছে। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা ও বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের একাধিক মন্ত্রী গেল বছরগুলোতে বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হোক, যুক্তরাষ্ট্র প্রশাসন এটা চাইছে। শেখ হাসিনার শাসনামলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বাংলাদেশ সোফা স্ট্যাটাস অব ফোর্সেস এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর না করলেও হানা হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস অ্যাসেসমেন্ট চুক্তি স্বাক্ষর করে। 17 এপ্রিল 98 মার্কিন সেনাপ্রধান জেনারেল ডেনিস রাইমা বাংলাদেশ সফর করেন। তখন তিনি সোফা প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। মার্কিন এই প্রস্তাবের ব্যাখ্যা করে বলা হয় যে 1991 সালের এপ্রিলে ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মার্কিন সেনাবাহিনী অপারেশন সি অ্যাঞ্জেল নামে সাহায্য কার্যক্রম চালায়। ভবিষ্যতে এরকম পরিস্থিতিতে মার্কিন বাহিনীর বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের প্রয়োজন দেখা দিলে তাদের যাতে আনুষ্ঠানিক স্ট্যাটাসের সমস্যা দেখা না দেয় সেজন্য এই চুক্তি থাকা দরকার। কিন্তু সোফা চুক্তি নিয়ে বিতর্ক উঠলে বাংলাদেশ সরকার তার আপত্তির কথা জানিয়েছিল। বাংলাদেশ 4টি ধারার ব্যাপারে তার আপত্তি তোলে। এই 4টি ধারা হচ্ছে: বাংলাদেশে মার্কিন সৈন্যদের বিনা ভিসায় প্রবেশাধিকার, দেশের মধ্যে তাদের অবাধ চলাচল। 58 কাস্টমস ছাড়পত্র ছাড়াই সাজ সরঞ্জাম নিয়ে আসা এবং বাংলাদেশে কোনো অপরাধ করলে মার্কিন আইন অনুযায়ী বিচার করা। 19 জুন 1998 তৎকালীন মার্কিন সহকারী পররাষ্ট্র সচিব, দক্ষিণ এশিয়া বিষয়ক, ইন্ডারফার্থ ওয়াশিংটনে নিযুক্ত সাবেক বাংলাদেশি রাষ্ট্রদূত কে এস শাহাবুদ্দিনকে জানিয়েছিলেন যে সোফা চুক্তির ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টন ও ফার্স্টলেডি হিলারি ক্লিন্টনের বিশেষ আগ্রহ ছিল। তবে বাংলাদেশে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জন সি হোলোজম্যান 30 জুন 98 সিলেটে এক সুধী সমাবেশে জানিয়েছিলেন যে বাংলাদেশে কোনো সামরিক ঘাঁটি স্থাপনের অভিপ্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। বাংলাদেশ কর্তৃক সোফা চুক্তি প্রত্যাখ্যান করার পর যুক্তরাষ্ট্র দ্রুত হানা চুক্তির প্রস্তাব করে এবং বাংলাদেশ 29 জুলাই 98 হানা সম্পর্কিত একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করে। 5 বছর মেয়াদী যে হানা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তাতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে পারবে। মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, হানা মানবিক এবং শান্তিরক্ষা সংক্রান্ত বাংলাদেশ মার্কিন সামরিক সহযোগিতার কাঠামোর মধ্যে পড়ে। হানা চুক্তি স্বাক্ষরিত হবার পর একটি মার্কিন সামরিক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে এবং দুর্যোগ কার্যক্রমে অংশ নেয়। 2007 সালের নভেম্বরে ঘূর্ণিঝড় সিডর যখন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত করে, তখন যুক্তরাষ্ট্র ত্রাণ তৎপরতায় অংশ নেওয়ার জন্য 2টো হেলিকপ্টারবাহী জাহাজ পাঠায়। মার্কিন মেরিন সেনারা দুর্গম অঞ্চলে হেলিকপ্টার নিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়। তারা বাংলাদেশে প্রায় 2 সপ্তাহ ছিল। শেখ হাসিনার শাসনামলে তেল গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিগুলোকে ব্যাপক সুযোগ সুবিধা দেওয়া হয়। বেশ কয়েকটি মার্কিন কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশে তেল গ্যাস অনুসন্ধানে নিজেদেরকে জড়িত করেছে। তবে একটি ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
1997 সালের 9 থেকে 13 ডিসেম্বর জাকার্তায় অনুষ্ঠিত ইসলামিক কনফারেন্সের পররাষ্ট্রমন্ত্রীদের 24তম বৈঠকে ডামাটো ল বাতিলের পক্ষে বাংলাদেশ মত প্রকাশ করে। ডামাটো ল হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন কর্তৃক প্রণীত 96 সালের 5 আগস্ট ইরান ও লিবিয়ার বিরুদ্ধে কতিপয় অর্থনৈতিক শান্তিমূলক বিধান সংবলিত একটি আইন। শেখ হাসিনার সময় বাংলাদেশ সিটিবিটি বা পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করে, যা মার্কিন নীতিনির্ধারকদের কাছে প্রশংসিত হয়। এর আগে বাংলাদেশ 1979 সালে এনপিটি বা পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তিও স্বাক্ষর করে। বাংলাকে ভারত মহাসাগরকে শাস্তির এলাকা হিসেবে দেখতে চায়। বাংলাদেশ কর্তৃক অনুসৃত এই নীতিতে দক্ষিণ এশিয়ার ব্যাপারে মার্কিন নীতি ও চিন্তা ভাবনা প্রতিফলিত হয়েছে। পয়ারলাদেশে 2015-2016 সালে জঙ্গিবাদের উত্থান এবং তথাকথিত আইএস এর সাথে সম্পর্কিত কিছু জঙ্গি সংগঠন কর্তৃক কয়েকজন বিদেশিকে হত্যার বিষয়টি যুক্তরাষ্ট্র খুব গুরুত্বের সাথে নিয়েছিল। এ নিয়ে 2016 সালের মে মাসে নিশা দেশাই বিসওয়াল ঢাকা সফর করেছিলেন। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া সংক্রান্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক প্রোটোকল কর্মকর্তা ও পরে ইউএসএইডে কর্মরত জুলহাজ মান্নান ও তার বন্ধু তনয় হত্যাকাণ্ডের সঙ্গে নিশা দেশাইয়ের ঢাকা সফর ছিল সম্পর্কিত। এ ব্যাপারে তিনি মন্তব্য করেছেন। তার মন্তব্যের মধ্যে অনেকগুলো বিষয় ছিল: 1. সন্ত্রাসী গোষ্ঠী যেভাবে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে, তা অবিশ্বাস করার কোনো কারণ নেই। 2. যুক্তরাষ্ট্র জুলহাজ হত্যা তদন্তের শেষ দেখতে চায় এবং 3. জঙ্গি নির্মূলে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। 2017 সালে বাংলাদেশে গুপ্তহত্যা বেড়েছিল। আর তাতে সাধারণ মানুষ নয়, মূলত আক্রান্ত হয়েছিলেন বিশেষ বিশেষ ব্যক্তি। যেমন জুলহাজ তনয়। এরা দুজন তৃতীয় লিঙ্গের মানুষের পক্ষে কথা বলতেন। সমকামী আন্দোলনের মুখপাত্র রূপবান পত্রিকার সম্পাদক ছিলেন জুলহাজ। দুজন বিদেশিকে, তাভেল্লা ও কুনিউ হোসি, হত্যা করা হয়েছিল। ভিন্ন ধর্মাবলম্বী ও ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করা এমন ব্যক্তিরাও, নিখিল, হত্যার শিকার হয়েছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, রেজাউল করিম, যিনি ধর্ম সম্পর্কে কটূক্তি করতেন না, সংস্কৃতিমনস্ক ছিলেন, তাকেও হত্যা করা হয়েছিল। প্রতিটি ক্ষেত্রে আইএস এবং আল কায়েদার স্থানীয় শাখার দায় স্বীকারের কাহিনী, সাইট ইন্টেলিজেন্স এর মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত হয়েছে। তথাকথিত আল কায়েদা কিংবা আইএসের জড়িত হওয়ার কাহিনী নিয়ে নানা বিতর্ক আছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে না। তবে বহির্বিশ্বে বিভ্রান্তি আছে, প্রচারণা আছে। যেভাবে পশ্চিমা গণমাধ্যম বাংলাদেশে আইএস আছে বলে প্রমাণ করতে চায়, তা আমাদের স্বার্থের পরিপন্থী। অনেকটা চাপিয়ে দেওয়ার মতো বিষয় হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে যখন বারবার বলে আসছেন, এ দেশে হোমগ্রোন জঙ্গি আছে, অর্থাৎ স্থানীয় জঙ্গি, তখন আরেকজন সিনিয়র মন্ত্রী ভারতের দ্য হিন্দু পত্রিকার 60 সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশে আফগান ট্রেনিংপ্রাপ্ত 8,000 আল কায়দা জঙ্গি রয়েছে। দুই মন্ত্রী যখন দুধরনের বক্তব্য দেন, তখন মানুষের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি হয়। মানুষ কোনটা বিশ্বাস করবে? বাংলাদেশে জঙ্গিবাদের তথা আইএসের তথাকথিত উত্থান নিয়ে একটা বক্তব্যই থাকা উচিত। বাংলাদেশ সরকার বারবার আইএস থাকার কথা অস্বীকার করে আসছে।
সেটাই সঠিক। কেননা আইএস তাদের স্ট্র্যাটেজিতে কখনো ব্যক্তিকে টার্গেট করে না। 2016 সালে প্যারিস, ব্রাসেলস কিংবা জাকার্তায় আইএসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠন যে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল, তাতে সন্ত্রাস সৃষ্টি করাই ছিল মুখ্য, ব্যক্তিকে টার্গেট করে তারা হামলা চালায়নি। অনেক ক্ষেত্রেই তারা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে একসঙ্গে অনেকগুলো স্থানে হামলা চালিয়েছে। বাংলাদেশে কোনো একটি হামলার ক্ষেত্রেও এমনটি হয়নি। ফলে আজ যখন পশ্চিমা বিশ্ব বাংলাদেশে আইএস আছে, এই স্বীকারোক্তি আদায় করে নিতে চায়, তখন প্রশ্ন উঠবেই। আইএস আছে, এই যুক্তি তুলে যুক্তরাষ্ট্র নতুন এক যুদ্ধ সূচনা করেছে অনেক দেশেই। মধ্যপ্রাচ্যের পর তাদের দৃষ্টি এখন আফ্রিকার দিকে। দক্ষিণ এশিয়াও তাদের নজরে আছে। আমার বিবেচনায় তিনটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যা পরোক্ষভাবে নিশা দেশাইয়ের ঢাকা সফরের সঙ্গে সম্পৃক্ত ছিল। বাংলাদেশে তথাকথিত জঙ্গি উত্থানকে কেন্দ্র করে এই তিনটি বিষয় আবর্তিত হয়েছিল। ১. বাংলাদেশ সোফা ও আকসা চুক্তি করুক। ২. বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগ দিক এবং ৩. জঙ্গি দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে একটি যৌথ টিম গঠন করুক। দুটি সোফা ও আকসা চুক্তিরই বিশেষ ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এই ধরনের চুক্তির ফলে বাংলাদেশে সীমিত কিছু সংখ্যক মার্কিন সেনার স্থায়ী অস্থায়ী উপস্থিতি নিশ্চিত হবে। এদের বাংলাদেশে আসা যাওয়ার ব্যাপারে কোনো ভিসা লাগবে না। বাংলাদেশে উপস্থিতকালে তারা যদি কোনো অপরাধ সংঘটিত করে থাকে, তাদের বাংলাদেশি আইনে বিচার করা যাবে না। গুরুতর, মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের কাউকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে তুলে দেওয়াও যাবে না। চুক্তিবলে মার্কিন যুদ্ধজাহাজ বাংলাদেশের সামুদ্রিক বন্দরে প্রোটোকল সুবিধা পাবে, জ্বালানি গ্রহণ করতে পারবে। এই চুক্তির ব্যাপারে বাংলাদেশ তার আপত্তি অব্যাহত রেখেছে। তথাকথিত জঙ্গি দমনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এসব চুক্তি স্বাক্ষর করতে চাপ দিতে পারে। দ্য গ্লোবাল কোয়ালিশন টু কাউন্টার 61। আইএসআইএল নিয়েও কথা আছে। 58 দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এবং আইএস বিরোধী এই জোটে বাংলাদেশ এখনো যোগ দেয়নি, যদিও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এটি মূলত ইউরোপীয় জোট। তবে কাতার, আরব আমিরাত, তুরস্ক, ওমান, সৌদি আরবের মতো দেশ আছে। ভারত কিংবা পাকিস্তান এ জোটে নেই। অন্যদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স টু ফাইট টেরোরিজম এ বাংলাদেশ যোগ দিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের দাবি আরও জোরালো হয়েছে তাদের জোটে যোগ দিতে। তথাকথিত 9/11 পর যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে পৃথিবীর অনেক দেশে জঙ্গি গোষ্ঠীর জন্ম হয়, যারা স্ব দেশের প্রশাসনকে চ্যালেঞ্জ করতে শুরু করেছে। আফ্রিকায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো একটি কমান্ড প্রতিষ্ঠা করেছে, আফ্রিকম। আফ্রিকায় রয়েছে নাইজার, ইউরেনিয়ামের মতো প্রচুর প্রাকৃতিক সম্পদ, যার অনেকটাই অনাবিষ্কৃত। মার্কিন কন্ট্রাক্টরদের আগ্রহ এখানে বেশি। 28টি আফ্রিকান দেশে ইউএস আফ্রিকান কমান্ড, আফ্রিকম, রয়েছে। এর বাইরে ফ্লিন্টলক অথবা ইউএস ট্রেনিং এক্সারসাইজ আফ্রিকা নামে যুক্তরাষ্ট্র আফ্রিকার বিভিন্ন দেশের সেনাবাহিনীকে জঙ্গি দমনে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, 28টি দেশে ট্রান্স-সাহারা কাউন্টার টেরোরিজম পার্টনারশিপ কর্মসূচির আওতায় প্রায় 1300 মার্কিন সৈন্য এখন নিয়োজিত রয়েছে। লিবিয়াকে বলা হয় গেটওয়ে টু আফ্রিকা, অর্থাৎ এখান থেকে আফ্রিকাতে যাওয়া যায়। ফলে এখানে যদি লিবিয়া একটি বন্ধুপ্রতিম সরকার থাকে,
তাহলে এখান থেকে আফ্রিকা নিয়ন্ত্রণ করা সম্ভব। বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব অনেক। ভারত মহাসাগরে ক্রমান্বয়ে বৃহৎ শক্তিগুলোর এক ধরনের প্রতিযোগিতার ক্ষেত্র সৃষ্টি হয়েছে। ভারত মহাসাগরে এবং মহাসাগরভুক্ত অঞ্চলে চীনের সামরিক উপস্থিতি বাড়ছে। চীনের এক ধরনের জ্বালানি ক্ষুধা, দক্ষিণ চীন সাগর রুটের গুরুত্ব এবং একই সঙ্গে মালাক্কা প্রণালীর গুরুত্ব চীনকে এই অঞ্চলে তার উপস্থিতি বাড়াতে উৎসাহিত করেছে। চীনের আমদানিকৃত জ্বালানি তেলের ৮০% পরিবাহিত হয় গালফ অব এডেন এবং মালাক্কা প্রণালী দিয়ে। সৌদি আরবে ২২% এবং ইরান ১২% থেকে চীন সবচেয়ে বেশি জ্বালানি ভালো আমদানি করে। এর বাইরে লিবিয়া, কুয়েত, ইরাক ও ওমান থেকে ৪% হারে তেল আমদানি করে চীন। তাই খুব সঙ্গত কারণেই ভারত মহাসাগরে চীন তার নৌবাহিনীর উপস্থিতিকে আরও শক্তিশালী করেছে। চীন জিবুতিতে এই প্রথমবারের মতো দেশের বাইরে তাদের একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। বছরে এজন্য চীন জিবুতি সরকারকে দেবে $২০ মিলিয়ন। শুধু তাই নয়, প্রায় ১২ বিলিয়ন অর্থ ব্যয় করে চীন জিবুতিতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে। সমুদ্র থেকে বালি উত্তোলন করে এ বন্দরটি তৈরি করা হবে। দক্ষিণ চীন সাগরেও চীন সমুদ্র থেকে বালি উত্তোলন করে কৃত্রিম একটি দ্বীপ তৈরি করেছে। ফলে ভারত মহাসাগর ও মহাসাগরভুক্ত অঞ্চলে চীনের এই তৎপরতা যুক্তরাষ্ট্র যে খুব ভালো চোখে দেখবে, তা মনে করার কোনো কারণ নেই। এই প্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাষ্ট্র ভারতকে তার পাশে চাইছে। চীনকে এক ধরনের ঘিরে ফেলার নীতি নিয়ে যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এই নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কার কথাই মনে করিয়ে দেয়। ওই সময় টার্গেট ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। তাকে ঘিরে ফেলার নীতি নিয়ে এগিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়ন ভেঙে ফেলতে সময় নিয়েছিল ৪৫ বছর। আজ দৃশ্যপটে রয়েছে চীন। চীন আজ বিশ্বের দ্বিতীয় বড় অর্থনীতির দেশ। ২০২৫ সালের আগেই যুক্তরাষ্ট্রকে টপকিয়ে ১ নম্বর অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে চীন। সুতরাং, চীনকে ভেঙে কয়েক টুকরা করার স্ট্র্যাটেজি প্রণয়ন করা হয়েছে। চীন এখন যুক্তরাষ্ট্রের টার্গেট, আর বাংলাদেশ হচ্ছে চীনের নিকট প্রতিবেশী। সুতরাং, বাংলাদেশ যে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের চিন্তায় থাকবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র চীনের ব্যাপারে তাদের নীতি আরও সম্প্রসারণ করতে পারে। আর তাই জঙ্গি কার্ড যে ব্যবহৃত হবে, এটাই স্বাভাবিক। যুক্তরাষ্ট্র এই জঙ্গি কার্ড ব্যবহার করেই বাংলাদেশে ঘাঁটি গাড়তে চাইছে। বৃহৎ শক্তির প্রভাববলয়ের বাইরে থেকে বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে। এই জন্য যা প্রয়োজন তা হচ্ছে জাতীয় ঐক্য। জঙ্গিবাদ আজ বৈশ্বিক সমস্যা। এই সমস্যার ছিটেফোঁটা বাংলাদেশে লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর জন্য বৈদেশিক সহযোগিতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। পুলিশ বিভাগে কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট গঠিত হয়েছে। এখন দরকার এদের প্রশিক্ষণ দেওয়া, শক্তিশালী করা। এই ক্ষেত্রে জঙ্গি দমনে কোনো বৃহৎ শক্তির সঙ্গে আমাদের জড়িত হওয়ার কোনো প্রয়োজন নেই। আফগানিস্তান আর ইরাকের দৃষ্টান্ত আমাদের সম্মুখে আছে। আমরা যেন তা ভুলে না যাই। ৬৩। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে যথেষ্ট উন্নতি ঘটলেও কোনো কোনো ক্ষেত্রে কিছু জটিলতা রয়ে গেছে। বিশেষ করে জিএসপি সুবিধার কথা উল্লেখ করা যায়। যুক্তরাষ্ট্র কিছু কিছু ক্ষেত্রে জিএসপি সুবিধা দিলেও তৈরি পোশাকে কোনো জিএসপি সুবিধা দিচ্ছে না।
আর যাতে বাংলাদেশ জিএসপি সুবিধা পাচ্ছে, তাতে বাংলাদেশের রফতানির পরিমাণ সীমিত। শতকরা 15.62% শুল্ক পরিশোধ করে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানি করেছে। বাংলাদেশ মনে করে তৈরি পোশাকে জিএসপি সুবিধা না দেওয়ার বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। এই সুবিধা পেলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রে তার রফতানির পরিমাণ আরও বাড়াতে পারত। যদিও দেশের বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের পক্ষে। 2016 সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই 6 মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল $2,612.5 মিলিয়ন। 2016 সালের আগস্ট মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশে এসেছিলেন। তখনও বাংলাদেশে জিএসপি সুবিধা দাবি করেছিল। ট্রাম্পের শাসনামলেও বাংলাদেশে দাবি অব্যাহত রাখছে। দক্ষিণ এশিয়ায় মার্কিন পররাষ্ট্রনীতি। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আলোচনার সাথে দক্ষিণ এশিয়া তথা দক্ষিণ পূর্ব এশিয়ায় মার্কিন নীতি নিয়ে কিছুটা আলোচনা করা প্রয়োজন। দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের আগ্রহ বেড়েছে। মিয়ানমারে প্রথমবারের মতো একজন রাষ্ট্রদূত নিয়োগ, কোকাকোলার ফ্যাক্টরি খোলা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার মিয়ানমার সফর, 2012 ও 2014, প্রমাণ করে মার্কিন প্রশাসন পরিবর্তিত রাজনীতির প্রেক্ষাপটে মিয়ানমারকে কত গুরুত্ব দিয়েছিল। শুধু তাই নয়, ওবামার উপস্থিতিতে থাইল্যান্ডে যে যুক্তরাষ্ট্র থাইল্যান্ড সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল, তাতে অংশ নিতে মিয়ানমারকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। বলতে দ্বিধা নেই, দক্ষিণ এশিয়া ও প্যাসিফিক অঞ্চল ঘিরে যুক্তরাষ্ট্র যে স্ট্র্যাটেজি রচনা করেছে তাতে মিয়ানমারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই মূলত ওবামা মিয়ানমারে এসেছিলেন। ওই স্ট্র্যাটেজিতে বাংলাদেশও রয়েছে। টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে একটি সংবাদ পরিবেশিত হয়েছিল গত 31 মে, 2012। তাতে বলা হয়েছিল, চট্টগ্রামে ঘাঁটি গড়ছে মার্কিন সপ্তম নৌবহর। যদিও বাংলাদেশ সরকার তা অস্বীকার করেছে। হিলারি ক্লিনটনের, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ সফরের সময়